নমস্কার, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ক্যালকাটা ডায়ালগস থেকে এখনকার প্রতিবেদন। আমি মনোজ দাস। আজকের বিষয়টা একটু অন্য ধরনের, শিরোনামই বলছি না, হয়তো সেটা দেখেছেন থাম্বনেল দেখে। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা অন্য ধরনের, তাই আমরা একদম শুরুতেই চলে আসি আমাদের আলোচনার মধ্যে। আজকাল আপনারা, বিশেষত ভারতে তো বটেই, আপনারা দেখেছেন যে রাস্তাঘাটে প্রচুর সংখ্যায় হিজড়াদের দেখা যাচ্ছে। হিজড়া, তৃতীয় লিঙ্গ, ট্রান্সজেন্ডার, এদের দেখা যাচ্ছে। এটা আমি সাধারণত কলকাতায় থাকি। কলকাতায় তো বটেই, কাজের প্রয়োজনে এবং পারিবারিক কাজে মাঝে মাঝেই আমাকে প্রায়ই চলে যাই বোম্বেতেও দীর্ঘ সময় থাকি, সেখানেও দেখেছি। এবং কলকাতা তো বটেই, কলকাতার কথা বললাম। এছাড়া আমাকে যেতে হয় দিল্লিতে এবং আরও অন্যান্য জায়গায় যে আমাকে যেতে হয়, সেখানে গিয়ে দেখি যে রাস্তাঘাটে কোনো জায়গায় সিগন্যালে যদি গাড়ি দাঁড়িয়ে গেল, যদি আপনি গাড়িতে যান, গাড়ি যদি দাঁড়িয়ে যায়, তাহলে সেখানে দেখবেন যে সাথে সাথেই চারদিকে হিজড়ারা রয়েছে। তারা আপনার গাড়ির কাছে চলে আসবে, মুহূর্তের মধ্যে চলে আসবে, এসে আপনার কাছ থেকে টাকা পয়সা চাইবে। আপনি দিলে ভালো, না দিলে তারা বেশিক্ষণ অপেক্ষাও করে না, সাথে সাথে পাশের গাড়িতে চলে যায়। এবং আমি নিজে লক্ষ্য করে দেখেছি যে তাদের আয়পত্র কিন্তু খারাপ হয় না। অনেকেই তাদেরকে রীতিমতো এইভাবে দিয়ে যায় যে তাদেরকে টাকা পয়সা দিয়ে যায় তাদের মতো করে। আবার এটা তো গাড়িতে যারা যাচ্ছে তাদের কথা বললাম। আপনি বাসে যান, আগে বাসে আমি কোনোদিন, কলকাতায় বাসের সার্ভিসটা দারুণ ভালো, ভারতের অন্যান্য জায়গার থেকে আগে কলকাতায় বাস সার্ভিস আরও অনেক বেশি ভালো ছিল। এখন খারাপ হয়েছে, কিন্তু খারাপ হওয়ার পরেও যত আপনি পাবলিক বাস আপনি দেখতে পারবেন কলকাতার রাস্তায়, ভারতের খুব কম জায়গায়, কম শহর আছে যেখানে এত পাবলিক বাস দেখা যায়। এই কলকাতার পাবলিক বাসে সেখানেও কোনো জায়গাতেই দেখবেন, ওখানে তো কোনো বিশেষ কোনো স্টপেজে থাকে না, তবে হ্যাঁ, যখনই ওই এতে আসবে আপনার কোনো জায়গায় সিগন্যালে গাড়ি দাঁড়াবে, সেখানেই লক্ষ্য করবেন হিজড়ারা গাড়িতে উঠে পড়ছে। হিজড়াদের একটা দুটো, সামনের গেট পেছনের গেট সব দিক দিয়ে উঠে পড়ছে এবং তারা টাকা চাইছে। এবং সেটা সেই চাওয়াটা যে সব সময় যে সেটা খুব একেবারে ভদ্রভাবে, খুব অনুরোধের স্বরে, তা নয়, অনেক সময় জোর জবরদস্তিও দেখা যায়। তো এখন এই যে এত হিজড়াদের দেখা যাচ্ছে রাস্তায় ঘাটে সর্বত্র, আপনাদের মনে কি কখনো প্রশ্ন এসেছে? আরে হ্যাঁ, রেলের কথা তো বললাম। রেল যাত্রা তো এখন হয়ে গেছে কি একটা, মানে একটা দুর্বিষহ ব্যাপার হয়ে যাচ্ছে অনেক সময়। তার পেছনে রেলের নিজেদের কাজকর্ম, সেটা নিয়ে বলছি না। আমি যেটা বলছি সেটা হচ্ছে হিজড়াদের জন্যে। রেলে আপনি কোনো জায়গা থেকে যদি 1 ঘন্টার যাত্রা করেন লোকাল ট্রেনে, তার মধ্যে হিজড়া কতবার যে দেখবেন তার কোনো ইয়াত্তা নেই। আচ্ছা, আপনাদের কি মনে কখনো প্রশ্ন জেগেছে, এই যে এই সম্প্রদায়ের মানুষ হিজড়ারা এত মানুষ হঠাৎ কোত্থেকে এলো? এ কথাটাকে আপনাদের কখনো এই প্রশ্ন মনে জেগেছে? হ্যাঁ, আপনারা বলবেন যে হিজড়াদের সংখ্যা এখন বেড়ে গেছে। এই বেড়ে যাওয়ার পক্ষে কেন, কি কারণ, ছোট্ট করে সে বিষয়ে যাব। সম্প্রতি ট্রাম্প সাহেব আদেশ জারি করেছেন, তৃতীয় লিঙ্গ বলে আমেরিকায় কিছু গ্রাহ্য হবে না, অর্থাৎ হিজড়াদের গ্রাহ্য করা হবে না। বলেছেন লিঙ্গ দুটো, এই দুটো লিঙ্গকেই সরকার স্বীকৃতি দেবে, একটা হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে স্ত্রী। কারণটা কি ট্রাম্প সাহেবের? কারণ অনেকেই হিজড়া হচ্ছে পছন্দের জন্য, তাদের সেক্সুয়াল ডিজায়ার বলুন, সেক্সুয়াল ইনক্লাইনেশন বলুন, তার জন্যে তারা স্ত্রী বা পুরুষ, তারা হিজড়ার রূপ নিচ্ছে অনেক সময়। তার মধ্যে পুরুষের সংখ্যাটাই বেশি। কারণ অনেক রকম। দেখুন, হিজড়া হয় একটা তো ঈশ্বর, মানে তার জন্মগত কারণে সেটা হয়। অন্যটা হচ্ছে কিন্তু একটা বড় সংখ্যায়, সেটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে হিজড়া হচ্ছে। অনেক সময় তাদের, ওই যে বললাম, তাদের যৌন কি বলবো, তাদের ইচ্ছা, কিংবা সেই জন্যই তারা সেইগুলো হচ্ছে। তার জন্য তারা পুরুষ থেকে, পুরুষের মধ্যে একটু নারী ভাব আছেন, সেই জন্যে আমাদের নাম করে বলবো না, বলতে চাই না, আমাদের অনেক চিত্র পরিচালক, একজন বিখ্যাত চিত্র পরিচালক বাংলার, তিনি তো ছিলেন
তিনি পুরুষ কিন্তু তার স্ত্রী ভাব বেশি, তো এরকম তিনি তো মানে এরা এইরকম ব্যাপারটা, তারা অনেক সময় অস্ত্রোপচার করে তারা স্ত্রীর যেটা যে লিঙ্গে যেতে চায় সেইটা হয়, তো তাদের মধ্যেই একটা ভাব থেকে যায়। আর একটা হচ্ছে অনেকে অস্ত্রোপচার কিচ্ছু নয়, তারা সেগুলো না করেও তারা পুরুষ ও মেয়ে সেজে থাকে। হ্যাঁ, তো এই যে ব্যাপারগুলো থাকে, সেই জন্যে ট্রাম্প সাহেব এইটা করেছেন যে এখানে এই তৃতীয় লিঙ্গ গ্রাহ্য হবে না, দুটো লিঙ্গ। কিন্তু এসবের বাইরে এইবার অনেকে আবার এর মধ্যে আরেকটা কারণও থাকে, সেটা হচ্ছে আজকের যুগে আয়ের এমন সহজ পদ্ধতি থাকবে না, লোকে চাকরি বাকরি পাচ্ছে না, কাজকর্ম নেই, সুতরাং তাদের যৌন ইচ্ছার বাইরে, পছন্দের বাইরেও একটা জিনিস থাকে টাকা আয় করা। সেই টাকা আয় করার জন্য অনেকে হিজড়া থাকে। আবার অনেক পুরুষের তাদের হিজড়াদের প্রতি তাদের একটা অন্যরকম, এগুলো বললাম না, সেক্সুয়াল ইনক্লাইনেশন, তো সেইটা হয়ে থাকে। তো আমাদের আজকে যেটা অনেক সময় আজকে এই ইচ্ছা করে আয়ের জন্য এইটা করে, কিন্তু এসবের বাইরেও আজকে দেখা যাচ্ছে হিজড়াদের রাজনৈতিক সন্ত্রাসের কারণে হিজড়াদের ব্যবহার করা হচ্ছে। আপনারা অবাক হয়ে যাবেন যে তাহলে কি এই যে হিজড়াদের ব্যবহার করা হচ্ছে, এর পেছনে কি কোনো রাজনৈতিক সন্ত্রাসবাদীরা আছে? সম্প্রতি ভারতে, পূর্ব ভারতে, আসাম এবং কলকাতায় এখানে প্রচুর সংখ্যায় হিজড়া ধরা পড়েছে, যারা বাংলাদেশ থেকে লুকিয়ে ভারতে এসছে। এটা কি এমনিতেই এসছে? এটাকে শুধু টাকা আয় করার জন্য এসছে বাংলাদেশ থেকে ভারতে? এই সম্পর্কে একটা বিরাট খোলাসা ইতিহাস জানিয়েছে আমেরিকার একটি সরকারি সংস্থা। সেই কথাটা বলবো, তারপরে আসছি। আমেরিকার এই সংস্থাটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, সংক্ষেপে IRI। এটা কোথায় আছে জানেন? এদের ঠিকানা হচ্ছে, এদের মূল অফিসের ঠিকানা হচ্ছে, এই ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ঠিকানা হচ্ছে ওয়াশিংটন DC। অর্থাৎ হোয়াইট হাউসের মালিকানায় তাদের মধ্যেই রয়েছে এই সংস্থাটা। এদের কাজটা, এরা হচ্ছে সরকার থেকে ফান্ডিং নিয়ে এরা কাজ করে। কি কাজ শুনুন, সেই কাজের বিবরণটা আমি যে রিপোর্ট থেকে নিয়ে এসেছি, সেই রিপোর্টটা একটু দেখে নিন। রিপোর্টের যে কভারটা একটু দেখে নিন। এইবার দেখুন তাদের এখানে কি লেখা আছে প্রমোটিং অ্যাকাউন্টেবিলিটি, ইনক্লুসিভিটি অ্যান্ড রেজিলিয়েন্সি সাপোর্ট প্রোগ্রাম, অ্যাব্রিভিয়েশন সংক্ষেপে হচ্ছে PAIRS। এবং প্রত্যেকটা দেশে কিন্তু পেয়ার্সের সংগঠন আছে, এবং ঠিক দেখুন তার নিচেই লেখা আছে বাংলাদেশ। আর তার নিচে কি লেখা আছে? তার নিচে লেখা আছে ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ স্টেট। অর্থাৎ এই সংস্থা হচ্ছে ইউনাইটেড স্টেটসের যে, মানে আমেরিকা যুক্তরাষ্ট্রের যে স্টেট ডিপার্টমেন্ট, তারই একটি অংশ। এই যে খবরটি পড়বো এবার এবং বলবো, সেটা হচ্ছে ঢাকারি পত্রিকা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। এই পত্রিকা থেকে এই খবরটি, তাদের বাংলা যে সংখ্যা সেখান থেকে এই খবরটা বলা হচ্ছে। তাদের এই খবরের শিরোনাম হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে হিজড়া জনগোষ্ঠীর নেপথ্য নায়কেরা। সেখানটায় একটু ছবিটা এখানে দেখানোর একটু মুশকিল আছে, আবার ওখানে আপত্তি হতে পারে আমাদের ইউটিউবের পক্ষ থেকে, সুতরাং আমরা এখানে পড়ে দিই শুধু খবরটা।
শাহবাগের হিজড়া দলের অন্যতম সদস্য প্রিয়া আমাদের সাক্ষাৎকারের শুরুতে, আমাদের মানে হচ্ছে ওই দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সাংবাদিকের সাক্ষাৎকারে শুরুতে কিছুদিন আগে ঘটে যাওয়া সব ভয়ঙ্কর সব স্মৃতিচারণ করেন তিনি। জিজ্ঞাসা করেন, আপনি কি কখনো এমন কাউকে হাতে আগলে রেখেছিলেন যিনি মৃত্যুর কোলে ঢলে পড়ছেন? এবং এই প্রসঙ্গে গিয়ে প্রিয়া বলেছেন যে তারা কি কি কাজ করেছেন এই গণ অভ্যুত্থানের কথা, কিংবা ওই যে ষড়যন্ত্রের অভ্যুত্থান, সেখানে কি কি কাজ করেছেন তিনি বলেছেন তারা এইখানটায় পুরো অংশ নিয়ে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে কাজ তারা শুরু করতে চায়। তাদেরকে কর্তৃপক্ষ প্রথমে তা মানতে চায়নি, এমনকি তারা প্রিয়াকে হুমকি দেয়। তবে হিজড়া সদস্যরা জানান তারা নিজ ইচ্ছায় হাসপাতালে এসেছেন এবং তারপরে বলেন 17 জুলাইয়ের তাদের সামনে কি ঘটেছিল এবং ঢাকা হাসপাতালে, মেডিকেল কলেজ হাসপাতালে যত লোকজনকে, আহত লোকজনকে নিয়ে আসা হচ্ছিল তাদেরকে সমস্ত সেবা শুশ্রূষা করবার জন্যে হাসপাতালের কয়েকজন কর্মী তাদের দায়িত্ব যখন এড়িয়ে যাচ্ছিল, সেখানে প্রিয়া ও তার দল অবস্থান নেন। তারা মৃতদেহগুলো আনলোড করেন, স্ট্রেচারে রাখেন, ওষুধ ও রক্তের ব্যবস্থা করতে কিংবা মরদেহ মর্গে নিয়ে যেতে সাহায্য করেন। এছাড়াও তারা রক্তদান করেছিলেন, রক্তদানের অনুষ্ঠান করেছিলেন, রক্তদান প্রোগ্রাম। এরপরে তারা তাদের কোলে, মানে তারা সম্পূর্ণভাবে এই যে ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী তার সাথে যুক্ত হয়ে গিয়েছিল। এবং তাহলে বোঝা যাচ্ছে যে আমেরিকা বলছে হিজড়াদেরকে, তারা আমেরিকার ওই পত্রিকা গ্রে জোন, তারা সরকারি সংবাদ উদ্ধৃত করে জানাচ্ছে যে এরা যুক্ত হয়ে পড়েছিল তাদের সাথে, এই অভ্যুত্থানের সাথে, এই ষড়যন্ত্রের সাথে। এখানেই তার মানে বোঝা গেল যে এরা বাংলাদেশে তারা কি করেছে। এবার চলে আসি বাংলাদেশের ঘটনার পর, বাংলাদেশ হয়ে যাওয়ার পর তাদের তো যোগাযোগ হয়ে গেছে। এতদিনে তো সবাই জেনে গেছেন যে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে, যে জুলাই আগস্টে ওই যে ষড়যন্ত্র, সেটা হচ্ছে সম্পূর্ণ ইসলামী ষড়যন্ত্র একটা, এবং তার সাথে সেনাবাহিনীর সহায়তা আছে। কিন্তু সেই ষড়যন্ত্র, তার মানে সন্ত্রাসবাদীদের সাথে, এই ইসলামী সন্ত্রাসবাদীদের সাথে তাদের পরিচয় হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এবং তার পরবর্তী সময়ে, তার আগে থেকেই কিন্তু এই হিজড়াদেরকে শুধু তো বাংলাদেশে প্রোগ্রাম ছিল না, সরকার পতনের প্রোগ্রাম আমাদের ইন্ডিয়াতেও ছিল, এবং সেটা এই মোদি সরকার আসার পর থেকে আমেরিকার সেইটা খুব বেড়ে গেছে, এবং বিশেষ করে বাইডেনের আমলে। সুতরাং ভারতেও তাদের আসা শুরু হয়ে গেল। এইবার বলি ভারতে তারা ঠিক কোন জায়গায় এসছে। ভারতের সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে যেদিন থেকে ঝামেলা শুরু হয়েছে, এবং ভারত যখন মনে করেছে যে বাংলাদেশ, সেখান থেকে অবৈধভাবে তো মানুষজন আসছেই, অর্থাৎ অনুপ্রবেশ তো হচ্ছেই, কিন্তু অনুপ্রবেশের সাথে সাথে সেখান থেকে গত কয়েক বছর ধরে বেড়ে গেছে সন্ত্রাসবাদীদের চলে আসা এখানে, এবং তাদের অভয় অরণ্য হয়ে গেছে পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, ওখান দিয়ে ঢুকছে, এবং তার সাথে সাথে আরও এসে গেছে আসামেও বিপুল সংখ্যায়। সম্প্রতি এই সন্ত্রাসবাদীদের সাথে আসা শুরু হয়েছে, এটা কিন্তু খুবই সম্প্রতি, এটা আসা শুরু হয়েছে হিজড়াদের। প্রায় 19,000 হিজড়া তারা নজরে আছে, তাদেরকে ধরা হচ্ছে, তাদের ডিপোর্টেশনের ব্যবস্থার চেষ্টা হচ্ছে। এই 19,000 হিজড়া এরা হঠাৎ কোত্থেকে এসছে? দেখা যাচ্ছে এরা সবাই বাংলাদেশ থেকে এসছে। অর্থাৎ এই সন্ত্রাসবাদী কাজকর্মের সাথে এই বাংলাদেশিরাও, তারাও যুক্ত হয়ে গেছে, এই হিজড়ারা। এবং বাংলাদেশের সরকার পতন করার পর তাদেরকে পাঠানো হচ্ছে ভারতে, যাতে ভারতেও নানা ধরনের সন্ত্রাসবাদী, ভারতের সরকার ফেলাটা যে অত সহজ নয় সেটা বুঝে গেছে ওরা। আর এখানকার সেনাবাহিনীও বাংলাদেশ সেনাবাহিনী নয়,
গণতন্ত্র আমাদের ভারতে সেটা অনেক শক্তপোক্ত জায়গায় দাঁড়িয়ে আছে। সুতরাং এখানে যেটা করা হবে, যে চেষ্টা কাশ্মীরে করে এসছে গত 75 বছর ধরে, 77 বছর ধরে, গত 2-3 বছর ধরে, 3-4 বছর ধরে এটা কমে গেছে কাশ্মীরে, কিন্তু তার আগের থেকে সমানে কাশ্মীরে যেভাবে সন্ত্রাসবাদকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে, ভারতেও সন্ত্রাসবাদকে ঠিক সেইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা, অর্থাৎ অস্থির করে রাখা ভারতকে, যাতে ভারতের অগ্রগতি উন্নতি স্তব্ধ হয়, ভারতের মধ্যে যে বিচ্ছিন্নতাবাদী মনোভাব যাতে বাড়ে ভারতীয়দের মধ্যে, তার জন্যে বাংলাদেশের সন্ত্রাসবাদীরা ভারতকে এবং বিশ্বের সন্ত্রাসবাদী ইসলামী সন্ত্রাসবাদীরা ভারতকে এখন একটা টার্গেট বহুকাল ধরে রেখে দিয়েছে। বাংলাদেশের পর তারা আবার বুকে বল পেয়েছে, এবং সেই জন্যে ভারতে এই হিজড়াদের একটা বিরাট সংখ্যা চলে এসছে। সুতরাং সতর্ক হতে হবে, শুধু সরকার নয়, শুধু পুলিশ নয়, মানুষকেও সতর্ক হতে হবে। কারণ আপনি দয়া পরবশ হয়ে যাদেরকে রাস্তায় টাকা দিচ্ছেন আপনার গাড়ি দাঁড় করাবার পর, তাদেরকে সম্পর্কে সতর্ক থাকবেন। কারণ আপনাদের কাছ থেকে সমানে অর্থ পেয়ে, এটা কিন্তু আপনি তাদেরকে অর্থ দিচ্ছেন, অর্থ দিয়ে পাওয়ার পর তারা কিন্তু ভারতের বিরুদ্ধেই সেই অর্থের কাজটা লাগাচ্ছে, সেই অর্থ লাগাচ্ছে। আমি জানি যে তৃতীয় লিঙ্গের মানুষ যারা রাস্তাঘাটে আমাদের যাদের দেখতে পাই, আমরাও ছেলেবেলায় দেখে এসছি, তাদের অনেককেই দেখে এসছি। আজকের মতো এরকম বিপুলভাবে তারা করতো না, তারা রাস্তাঘাটে গাড়ি আটকে তারা এগুলো করতো না। তারা কোনো বাড়িতে বাচ্চা জন্মাবার পর সেখানে যেত, কিন্তু আমার নিজের অভিজ্ঞতায় আছে, আমার বাড়িতে সেখানেও যখন এসছে তারা বাচ্চা জন্মাবার পর আমাদের পরিবারে তারা এসে, তাদেরকে যখন বলা হয়েছে যে আমরা দিয়েছি এর আগে, কারণ অন্য আরেকটা দল এসে গেছে, তারা কিন্তু মোটামুটি কোনো রকমভাবে আপত্তি না করে চলে গেছে। কিন্তু আজকাল সেই সব আপত্তিও শুনতে চায় না তারা। আজকাল যদি আপনি বলেন দেন, প্রমাণ দিন, কোথায় কি অমুক তমুক সব এগোচ্ছে, যেন এরা হচ্ছে পুলিশ, এমন একটা ভাব এসছে। দয়া ভালো অবশ্যই, আমি জানি তাদেরকে দয়া করলে, কিন্তু যাকে তাকে টাকা দেবেন না, যাকে তাকে অর্থ সাহায্য করবেন না। কারণ এরা কিন্তু ভারতকে বিচ্ছিন্নতাবাদীদের স্বর্গরাজ্য করবার জন্যে যেসব শক্তি কাজ করছে, তাদের মধ্যে একটা বড় শক্তি কিন্তু হিজড়ারা। এবং বাংলাদেশেও বলছি, বাংলাদেশেও যে হিজড়ারা যদি কাউকে আপনাদের কাছে সাহায্য চাইতে যায়, মনে রাখবেন যে শেখ হাসিনার সরকারের পতনের পেছনে কিন্তু এদের অবদান কম ছিল না। এবং এ কথাটা শুধু আমি বলছি না, এ কথাটা আমার কথা নয়, এ কথা বলেছে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট ফান্ডেড, আমেরিকার সরকারের টাকায় চলা সংস্থা, ওই ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRAI, তারা নিজেরা বলেছে যে তারা হিজড়াদের এখানে ট্রেনিং দিয়েছে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে কিভাবে কাজকর্ম করতে হবে, তাদের কি ভূমিকা থাকবে, এবং তারা সে ভূমিকা পালন করেছে যখন ওই অভ্যুত্থানের সময়। সুতরাং সব কিছুর দিকেই কিন্তু নজর রেখে চলার দিন এসছে। কারণ এই ইসলামী সন্ত্রাসবাদীরা দেশটাকে, বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে সেটা দেখেছেন, তা থেকে সবার কিন্তু শিক্ষা নেওয়ার ব্যাপার আছে। এখনকার মতো এখানেই থামছি, দেখা হবে পরের প্রতিবেদনে। ধন্যবাদ।